হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিকটা হচ্ছে আমাদের ভূগোল এবং পরিবেশ নিয়ে। অর্থাৎ ভূগোল এবং পরিবেশ থেকে বিগত ইন্টারভিউ কি কি প্রশ্ন করেছিল এবং আগামী দিনে ইন্টারভিউ তোমাদের কি কি প্রশ্ন করতে পারে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো অলরেডি কিন্তু আমরা ভূগোল থেকে কিন্তু দুটো পার্ট আলোচনা করেছিলাম, একটা পৃথিবীর সম্পর্কে, একটা গ্লোব সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব নদী, শিলা এ সমস্ত নিয়ে, যেগুলো ইন্টারভিউ কিন্তু বারবার করে প্রশ্ন করে থাকে। দেখো, পৃথিবী কয়টি স্তর নিয়ে গঠিত, কি কি? প্রথম প্রশ্ন, যে আমাদের যে পৃথিবী রয়েছে সে পৃথিবী কয়টি স্তর নিয়ে গঠিত? আমরা জানি আমাদের পৃথিবীর 3টি স্তর রয়েছে। কি কি দেখে নাও। প্রথম স্তরের নাম হচ্ছে ভূত্বক, 2 নম্বর হচ্ছে কি গুরুমণ্ডল, 3 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে পৃথিবীর কয়টি স্তর রয়েছে? পৃথিবীর 3টি স্তর রয়েছে, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। অর্থাৎ সবথেকে বাইরের যে স্তরটি রয়েছে সেটাকে কি বলা হয়? ভূত্বক বলা হয়। আর যেটা মিডিলের স্তর সেটাকে কি বলা হয়? গুরুমণ্ডল বলা হয়। আর সবথেকে কেন্দ্রে যেটা রয়েছে সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। বোঝা গেল? ক্লিয়ার? পৃথিবীর সবথেকে বাইরের স্তরের নাম কি? খুব ভালো একটা প্রশ্ন। পৃথিবীর সবথেকে বাইরের স্তরের নাম কি? তাহলে কি হবে অ্যান্সার? পৃথিবীর সবথেকে বাইরের স্তরের নাম হচ্ছে ভূত্বক। অর্থাৎ আমরা যে পৃথিবীটা দেখেছি সেই পৃথিবীর সবথেকে বাইরের স্তরটির নাম কি হবে? ভূত্বক হবে। চলো নেক্সট দেখো, পৃথিবীর সবথেকে কেন্দ্রের স্তরের নাম কি? সবথেকে মিডিল, অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রীয় স্তরের নাম কি? তাহলে পৃথিবীর সবথেকে কেন্দ্রীয় স্তরের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? কোর বলা হয়। নেক্সট দেখো, শিয়াল ও সীমা বলতে আপনি কি বোঝেন? খুব ভালো একটা প্রশ্ন করছিল। শিয়াল ও সীমা বলতে আপনি কি বোঝেন? শিয়ালটা কি? শিয়াল হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত ভূত্বকের অংশ। চলো নেক্সট দেখো, তাহলে এখানে আমরা কি জানলাম যে শিয়াল এবং সীমা বলতে আপনি কি বোঝেন। যে এখানে দেখো, শিয়াল বলতে কি বোঝাচ্ছে? সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত ভূত্বকের ওপরের অংশ। তাহলে আমাদের যে ভূত্বক রয়েছে সেই ভূত্বকের ওপরের অংশটাকে কি বলছে? শিয়াল বলছে। আর শিয়ালটা কি দিয়ে তৈরি হয়? সিলিকা ও অ্যালুমিনিয়াম। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মহাদেশীয় ভূত্বক। কি বললাম ভালো করে একটু মনে রেখো, সবকিছু হয়তো নোটসে লেখা নেই, একটু আমার কথাগুলো মনে রেখো। শিয়ালকে কি বলা হয়? শিয়ালকে বলা হয় মহাদেশীয় ভূত্বক। আর সীমাটা কি? সীমা হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। মানে সি ফর মানে সিলিকা, আর এম এ ফর হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি হয় কি? সীমা। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। তাহলে শিয়ালকে বলছে মহাদেশীয় ভূত্বক, আর সীমাকে বলছে মহাসাগরীয় ভূত্বক। একটা কথা মনে রাখবে, শিয়াল কি হয়? সীমার থেকে অনেকটা হালকা, সেই জন্য শিয়াল সীমার ওপরে ভাসমান অবস্থায় রয়েছে। নেক্সট দেখো, কোন বিযুক্তি রেখা শিয়াল ও সীমাকে যুক্ত করেছে? তাহলে কি হবে অ্যান্সার? কনরাড বিযুক্তি রেখা, খুব ইম্পর্টেন্ট। তাহলে কনরাড বিযুক্তি রেখা কাকে সংযুক্ত করেছে? শিয়াল ও সীমাকে। নেক্সট, কোন বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও ভূত্বককে যুক্ত করেছে? খুব ভালো একটা প্রশ্ন। কোন বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও ভূত্বককে যুক্ত করেছে? সেটা কি হবে অ্যান্সার? মোহরভিজ বিযুক্তি রেখা। তাহলে ভালো করে মাথায় রাখবে, বা মোহ বিযুক্তি রেখা অনেক সময় বলা হয় মোহ বিযুক্তি রেখা। নেক্সট দেখো, কোন বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে যুক্ত করেছে? সেটা আনসার কি হবে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে কার মধ্যে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। নেক্সট, লেহমান বিযুক্তি রেখা কোথায় দেখা যায়? লেহমান বিযুক্তি রেখা দেখা যায় কেন্দ্রীয় মণ্ডলের বাইরের অংশ ও ভেতরের অংশ। মানে এই যে কেন্দ্রীয় মণ্ডলের আবার দুটি অংশ, একটা হচ্ছে কি নিফা, আর একটা হচ্ছে ক্রেফা। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি পেলাম যে আমাদের যে কেন্দ্রীয় মণ্ডল রয়েছে, কেন্দ্রীয় মণ্ডলের আবার দুটি স্তর রয়েছে। একটাকে বলা হয় কি? হ্যাঁ, নিফেসিমা। একটাকে বলা হয় কি? নিফেসিমা। আর যেটা হচ্ছে বহি বহি হচ্ছে কেন্দ্রমণ্ডল। একটা হচ্ছে কি অন্তঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। তাহলে এখানে দেখলাম কি অন্তঃকেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? নিফেসিমা। আর বহিঃকেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? প্রোফেসিমা। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলকে সংযুক্ত করেছে কে? লেহমান বিযুক্তি রেখা। ওকে, তাহলে ইন্টারভিউ কিন্তু এখান থেকে প্রশ্নগুলো করে। তারপর দেখো, শিলা ও তার প্রকারভেদ। শিলা ও তার প্রকারভেদ নিয়ে আমরা কি কি পড়বো? শিলা কাকে বলে? বলছে পৃথিবীর ভূত্বক গঠনে ব্যবহৃত প্রাকৃতিক কঠিন পদার্থ কি বলা হয়? শিলা বলা হয়। তাহলে আমাদের যে পৃথিবী রয়েছে, অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে উপরিভাগ রয়েছে সেটা গঠন করতে কিসের প্রয়োজন? একটা কঠিন পদার্থের প্রয়োজন। সেই কঠিন পদার্থকে কি বলা হয়? শিলা। তাহলে আমাদের শিলার উপরিপৃষ্ঠে যে কঠিন পদার্থটি রয়েছে তাকে কি বলবো আমরা? শিলা বলবো।
শিলা আমাদের কয় প্রকার? শিলা আমাদের ৩-৪ প্রকার রয়েছে। কি, কি প্রকার আমরা দেখে নিই। প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে কি আগ্নেয় শিলা। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি, দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল, মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। চলো, তাহলে আমরা যে দেখলাম যে শিলার যে বিভিন্ন টাইপ রয়েছে সেগুলো আমরা একটু দেখব। প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে কি আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কাকে বলে ইন্টারভিউ প্রশ্ন করতে পারে। যে ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে কঠিন হলে যে শিলা তৈরি হয়। ধরো একটা ভূভাগ রয়েছে, মানে একটা ভূখণ্ড রয়েছে, তার ভূখণ্ডের ফাটল বরাবর আমাদের যে মানে ভূগর্ভ রয়েছে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে যে উত্তাপ্ত লাভা ম্যাগমা ওপরের দিকে বের হয়ে এসে ঠান্ডা হয়ে যে শিলা তৈরি করে সেটাকে বলছে কি আগ্নেয় শিলা বলছে। নেক্সট দেখো, আগ্নেয় শিলার কয়েকটি উদাহরণ দিন। আগ্নেয় শিলার কয়েকটি উদাহরণ হচ্ছে গ্রানাইট, ব্যাসাল্ট, তারপর হচ্ছে কি অবসিডিয়ান। তাহলে বেসিক্যালি মনে রাখবে গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলাকে কি বলা হয়? আগ্নেয় শিলা বলা হয়। চলে আসি নেক্সট দেখো, পাললিক শিলা কাকে বলে? নদী, বায়ু, হিমবাহ দ্বারা বহনকৃত পলি জমে যে শিলা তৈরি হয় তাকে কি বলা হয়? পাললিক শিলা। তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে পাললিক শিলা কাকে বলা হয়, ইন্টারভিউ জিজ্ঞাসা করবে কি কথা বারবার করে করে এই প্রশ্নগুলো, যে পাললিক শিলা কাকে বলে। তাহলে নদী, বায়ু এবং হিমবাহের দ্বারা বহনকৃত পলি জমে যে শিলা তৈরি করে তাকে কি বলছে? পাললিক শিলা। পাললিক শিলার কয়েকটি উদাহরণ দিন। এক হচ্ছে কি বেলে পাথর, চুনা পাথর, তারপর হচ্ছে কি কংগ্লোমারেট, এগুলো হচ্ছে সবই কিন্তু পাললিক শিলার এক একটি উদাহরণ। নেক্সট চলে আসি আমরা, রূপান্তরিত শিলা কাকে বলা হয়? আগ্নেয় বা পাললিক শিলা তাপ ও চাপের ফলে পরিবর্তিত হয়ে যে শিলায় রূপ নেয় তাকে কি বলা হয়? রূপান্তরিত শিলা। তাহলে আমরা দেখলাম কি ওই যে আগ্নেয় শিলা রয়েছে বা পাললিক শিলা রয়েছে, সেটা যখন পরিবর্তন হয়ে অন্য কোনো শিলায় রূপ ধারণ করে সেটাকে আমরা কি বলবো? রূপান্তরিত শিলা। কয়েকটি রূপান্তরিত শিলার উদাহরণ হতে পারে মার্বেল, স্লেট, নাইস, এগুলো হচ্ছে এক একটা রূপান্তরিত শিলা। তারপরে চলে আসি আমরা, লাভা কাকে বলা হয়? ভূপৃষ্ঠে আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত পদার্থকে কি বলা হয়? লাভা বলা হয়। তাহলে কি বলছে, মানে ভূগর্ভে কি থাকে? ভূগর্ভে যে সমস্ত ম্যাগমা রয়েছে, আমাদের পৃথিবীর ভূগর্ভে কি রয়েছে? উত্তাপ্ত গলিত ম্যাগমা রয়েছে। সেই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল বরাবর বাইরে বের হয়ে আসে সেটাকে কি বলা হয়? লাভা বলা হয়। মনে থাকবে, লাভা। আর ম্যাগমা কি? পৃথিবীর ভূ অভ্যন্তরে থাকা গলিত শিলা স্তরকে কি বলা হয়? ম্যাগমা বলা হয়। নেক্সট চলে আসি আমরা, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। কেন বলো তো? কারণ পাললিক শিলা কাকে বলে? ওই যে নুড়ি, কাকর, বালি, পাথর জমা হয়ে 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 শিলা তৈরি হচ্ছে। যখন নুড়ি, কাকর, বালিগুলো জমা হচ্ছে তখন কি হয়? সেখানে বিভিন্ন মাছ বলো, বিভিন্ন প্রাণী কি হয়? চাপা পড়ে যায়, যার ফলে সেখানে তাদের একটা ছাপ দেখা যায়। সেটাকে কি বলছে? জীবাশ্ম বলা হয়। আর জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? পাললিক শিলায়। কোন শিলা থেকে আমরা কয়লা ও পেট্রোলিয়াম পাই? সেটা কি হবে আনসার? পাললিক শিলা থেকে আমরা কয়লা বা পেট্রোলিয়াম পেয়ে থাকি। কোন শিলাকে আদি শিলা বা প্রাথমিক শিলা বলা হয়? ঠিক আছে, বা প্রাইমারি বলা হয়। কোন শিলাকে? সেটা হচ্ছে কি আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলাকে কি বলা হয়? আদি শিলা, প্রাথমিক শিলা বা প্রাইমারি রক বলা হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে।
নেক্সট দেখো, কোন কোন শিলা থেকে রূপান্তরিত শিলা তৈরি হয়? তাহলে কি বলছে, যে যে শিলাগুলো থেকে রূপান্তরিত শিলা তৈরি হয়, মানে রূপান্তরিত শিলা তৈরি হয় সেটা হচ্ছে কি, এক হচ্ছে গ্রানাইট শিলা থেকে তৈরি হয়, দুই হচ্ছে পাললিক শিলা থেকে তৈরি হয়। যেমন গ্রানাইট শিলা থেকে কি হচ্ছে, গ্রানাইট শিলা থেকে তৈরি হচ্ছে নাইস, নাইসটা কি এক ধরনের রূপান্তরিত শিলা। আর ব্যাসাল্ট, ব্যাসাল্ট থেকে তৈরি হচ্ছে কি, স্কিট, মনে থাকবে। তাহলে ব্যাসাল্ট থেকে তৈরি হচ্ছে স্কিট, আর গ্রানাইট থেকে তৈরি হচ্ছে নাইস। আর পাললিক শিলা থেকে কি কি তৈরি হবে দেখো, চুনাপাথর, চুনাপাথর থেকে তৈরি হচ্ছে মার্বেল, বেলে পাথর থেকে তৈরি হচ্ছে কি কোয়ার্টাজাইট, কাদা পাথর থেকে তৈরি হচ্ছে স্লেট। এই নামগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে, ইন্টারভিউ কিন্তু খুব প্রশ্ন করে এগুলো থেকে। নেক্সট দেখো, নেক্সট বলছে পাহাড় কাকে বলে? বলছে ভূপৃষ্ঠের এমন কিছু উঁচু খাড়া ভূমিভাগ যার চারপাশে ভূমির তুলনায় উচ্চতাটা বেশি এবং ঢাল হচ্ছে খাড়া, তাকে কি বলছে? পাহাড়। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট ভূমিভাগকে কি বলা হয়? পাহাড় বলা হয়। কত মিটার? 900 মিটার। নেক্সট দেখো, ভঙ্গিল পর্বত কাকে বলা হয়? ইম্পর্টেন্ট। ভঙ্গিল পর্বত বলতে বোঝাচ্ছে ভূ অভ্যন্তরের চাপের ফলে ভূত্বকের স্তরগুলি ভাঁজ হয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে কি বলছে? ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত। বোঝা গেল? তাহলে ভঙ্গিল পর্বতটা কি, যে দুই দিকের ভূভাগ, দুই দিকের ভূভাগ যখন মিডিল বরাবর চাপ প্রয়োগ করে, তখন মিডিলে যে সমস্ত পলি বালিগুলো থাকে সেগুলো কি হয়? চাপের ফলে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করে। এগুলোকে আমরা কি বলবো? ভঙ্গিল পর্বত বলবো। মনে থাকবে? চলো নেক্সট দেখো, ভারতের একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দিন। পরীক্ষার প্রশ্ন, ইন্টারভিউ প্রশ্ন, সেটা হচ্ছে কি হিমালয়। তাহলে হিমালয়কে বলা হয় কি? ভারতের নবীন ভঙ্গিল পর্বত। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে একটি নবীন ভঙ্গিল পর্বত বা একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দিন, তাহলে কি হবে অ্যান্সার? হিমালয়। তাহলে হিমালয়কে আমরা কি বলবো? হিমালয়কে আমরা বলবো কি? ভঙ্গিল পর্বত। নেক্সট দেখো, স্তূপ পর্বত কাকে বলা হয়? ভূত্বকের ফাটল বা চুক্তি বরাবর কোনো অংশ ওপরের দিকে উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে কি বলছে? স্তূপ পর্বত বলছে। যেমন হচ্ছে ভারতের সাতপুরা পর্বত, বিন্দু পর্বত, এগুলো হচ্ছে কি ভারতের এক একটা স্তূপ পর্বতের উদাহরণ। নেক্সট দেখো, ক্ষয়জাত পর্বত কাকে বলা হয়? বলছে দীর্ঘদিন ধরে নদী, বায়ু, হিমবাহ ইত্যাদির ক্ষয়ের ফলে গঠিত পর্বতকে কি বলা হয়? ক্ষয়জাত পর্বত। অর্থাৎ যে পর্বত বর্তমানে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? ক্ষয়জাত পর্বত বলবো। মনে থাকবে? নেক্সট দেখো, ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দিন। তো ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত। খুবই ইম্পর্টেন্ট। আরাবল্লী পর্বত কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এগুলো একটু ভালো করে দেখে দিতে হবে, নোটস তোমাদের দেওয়া আছে, জিওগ্রাফির ওপরে সম্পূর্ণ নোটস দেওয়া আছে, পড়ে নেবে। ঠিক আছে? চলো নেক্সট দেখো, পৃথিবীর কোন ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলা হয়? পৃথিবীর মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। পৃথিবীর বৃহত্তম মালভূমি নাম কি? তিব্বত মালভূমি। পৃথিবীর কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? তিব্বত মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। একটি লাভা গঠিত মালভূমির নাম বলুন। একটি লাভা গঠিত মালভূমির নাম হচ্ছে ডেকান মালভূমি। কি বললাম? এটি লাভা গঠিত মালভূমির নাম হচ্ছে ডেকান মালভূমি। একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম বলুন। এটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। যেমন হচ্ছে কি হিমালয়, কারাকোরাম, কুনলুন পর্বত দ্বারা বেষ্টিত। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম বলুন। ছোটনাগপুর মালভূমি, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। চলো নেক্সট দেখো, মালভূমিকে, এই মালভূমিকে কেন ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়? পরীক্ষা প্রশ্ন বা ইন্টারভিউ প্রশ্ন, যে ছোটনাগপুর মালভূমিকে কেন ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়? কারণ এই মালভূমিতে বিভিন্ন ধরনের নদী, উপনদী দ্বারা কি হয়? বিভিন্ন যে মানে আঁচড় কাটার মতো দেখা যায়। মানে এবারে ঘিচিঘিচি ঘিচিমিচি ঘিচিমিচি হয়ে তোমার কি গেছে? নদী উপনদী গেছে। বোঝা গেল? অর্থাৎ এইরকম ভাবে, এইরকম ভাবে, এইরকম ভাবে ধরো বিভিন্ন নদী উপনদী গেছে একটা মালভূমির ওপর দিয়ে। দেখে মনে হয় যেন এই মালভূমির ওপরে কে যেন একটা আঁচড় কেটেছে। এই জন্য এই মালভূমিকে কি বলা হয়? ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। নেক্সট চলে আসি, ভারতের একটি বদ্বীপ সমভূমির নাম বলুন। ভারতের একটি বদ্বীপ সমভূমির নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা রয়েছে কি? সুন্দরবন। ঠিক আছে? এটা সব থেকে বড় একটি বদ্বীপ অঞ্চল। নেক্সট দেখো, প্লাবন সমভূমি বলতে আপনি কি বোঝেন? নদীর প্লাবনের ফলে পলি জমে নদীর দুপাশে যে সমতল ভূমির সৃষ্টি করে তাকে কি বলা হয়? প্লাবন ভূমি। ধরো একটা নদী প্রবাহিত হচ্ছে, ধরে নিলাম এই দিক দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এইদিকে এবার কি যে নদীর যে এই সমস্ত এলাকা, নদীর যে এই সমস্ত এলাকা, এখানে কি হচ্ছে? বিভিন্ন ধরনের আহ একটা সমভূমি তৈরি হয়। নদীর জলের যে পলি সঞ্চয় রয়েছে সেগুলোর মাধ্যমে একটি সমভূমি তৈরি হয়। এগুলোকে কি বলা হয়? নদীর প্লাবন ভূমি বা নদীর প্লাবন সমভূমি। নেক্সট দেখো, আগ্নেয়গিরি কাকে বলা হয়? ভূপৃষ্ঠের যে ছিদ্র বা ফাটল দিয়ে ম্যাগমা, গ্যাস, ছাই বেরিয়ে আসে তাকে কি বলা হয়? আগ্নেয়গিরি বলা হয়। তাহলে আগ্নেয়গিরিটা কি? আমাদের যে ভূপৃষ্ঠে
কোনো ফাটল বরাবর যখন পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে উত্তপ্ত লাভা গলিত ম্যাগমা বাইরে বের হয়ে আসে, সেটাকে আমরা কি বলবো? আগ্নেয়গিরি বলবো। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন দ্বীপ। খুবই ইম্পর্টেন্ট এটা, যেটা রয়েছে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তাহলে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন দ্বীপ। আগ্নেয়গিরির দেশ কাকে বলা হয়? আগ্নেয়গিরির দেশ বলা হয় জাপানকে। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম বলুন। জাপানের মাউন্ট ফুজি। নেক্সট দেখো, খুবই ইম্পর্টেন্ট, ভূমিকম্প কাকে বলা হয়? ভূপৃষ্ঠের অভ্যন্তরে সঞ্চিত শক্তি হঠাৎ যখন মুক্ত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসে সেটা এবং আকম্মিকভাবে একটি কম্পনের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? ভূমিকম্প বলবো। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলা হয়? বলছে ভূপৃষ্ঠের নিচে, কোনো একটা ভূপৃষ্ঠের নিচে যে স্থানে ভূমিকম্প উৎপত্তি লাভ করে তাকে কি বলছি আমরা? ভূমিকম্পের কেন্দ্র, অর্থাৎ ভূমিকম্পের ফোকাস বলে, অর্থাৎ ভূমিকম্প যেখানে তৈরি হচ্ছে। ভূপৃষ্ঠের উপকেন্দ্র কাকে বলা হয়? বা ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলা হয়? ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে, তাহলে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে ভূপৃষ্ঠের যে স্থানটি অবস্থিত তাকে কি বলা হয়? ভূমিকম্পের উপকেন্দ্র বা এপি সেন্টার বলা হয়। অর্থাৎ যেখানে ধরো ভূমিকম্প তৈরি হচ্ছে, সাপোজ ধরো এই জায়গাটাতে ভূমিকম্প তৈরি হচ্ছে, এই জায়গাটাতে, ঠিক আছে, ঠিক তার ওপরে ভূপৃষ্ঠের ওপরে এই জায়গাটাকে কি বলবো আমরা? এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের কি কি কারণে কারণে ভূমিকম্প হতে পারে? ভূমিকম্পের জন্য মেনলি দায়ী হচ্ছে আমাদের যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবী ফুটবলের মতো দেখতে এবং অনেকগুলো প্লেট নিয়ে গঠিত। সেই প্লেটগুলির সংঘর্ষের ফলে ভূমিকম্প হতে পারে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হতে পারে, ভূমির ধস, পাহাড় ধস, খনন কাজ, বিভিন্ন বিস্ফোরণ, পারমাণবিক বিস্ফোরণ, এই সমস্ত কারণে কিন্তু ভূমিকম্প হতে পারে। চলো নেক্সট দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলের নাম কি? আমরা প্রত্যেকেই জানি যে ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলের নাম হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। সিসমোগ্রাম স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? সিসমোগ্রাম স্কেলের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গ তার মাত্রাকে পরিমাপ করা হয়। ভূমিকম্পের তরঙ্গ কয়টি, কি কি? ভূমিকম্পের তরঙ্গ হচ্ছে তিনটি। প্রাথমিক তরঙ্গ যেটাকে বলা হয় পি তরঙ্গ, মাধ্যমিক তরঙ্গ যেটাকে বলা হয় এস তরঙ্গ, আর পৃষ্ঠ তরঙ্গ যেটাকে বলা হয় এল তরঙ্গ। ভারতবর্ষে কোন কোন অঞ্চলে ভূমিকম্প সব থেকে বেশি হয়? সেটা হচ্ছে কি হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারত যেমন আসাম, মেঘালয় এগুলো, গুজরাটের কচ্ছ অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলিতে ভারতে সব থেকে বেশি ভূমিকম্প দেখা যায়। নেক্সট চলে আসি, ভূমিকম্পর দেশ কাকে বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। সুনামি শব্দটির কোন দেশীয় শব্দ? সুনামিটি হচ্ছে একটি জাপানীয় শব্দ, যেখানে হচ্ছে TSU, যেটার অর্থ হচ্ছে বন্দর, আর নামি কথার অর্থ হচ্ছে ঢেউ। অর্থাৎ সুনামি কথার অর্থ হচ্ছে বন্দরের ঢেউ বা সমুদ্রের ঢেউ, মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, নদী কাকে বলা হয়? নদী বলতে বোঝাচ্ছে ভূপৃষ্ঠের উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে প্রাকৃতিকভাবে প্রবাহিত যে বৃহৎ জলাধারটি সমুদ্র, হ্রদ বা অন্য কোনো নদীতে গিয়ে মিশে যায় তাকে কি বলবো আমরা? নদী বলবো। নদী ও শাখা নদীর উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য বলুন। তাহলে কি হবে? যে সমস্ত ছোট নদী বড় নদীতে বড় নদীতে গিয়ে মিলে, মানে যে সমস্ত ছোট নদী কোন একটা বড় নদীতে গিয়ে মেশে তাকে আমরা কি বলবো? উপনদী। আর যে সমস্ত নদী মূল নদী থেকে বের হয়ে অন্যদিকে চলে যায় সেটাকে আমরা কি বলবো? শাখা নদী। মনে থাকবে। সাধারণত উপনদীগুলো কি হয়? ছোট নদী থেকে বড় নদীতে গিয়ে মেশে, আর শাখা নদীর ক্ষেত্রে কি হয়? বড় নদী থেকে ছোট নদীর দিকে যায়। উদাহরণ, উপনদীর উদাহরণ হচ্ছে গঙ্গা। গঙ্গার উপনদীর নাম হচ্ছে যমুনা, আর শাখা নদীর নাম হচ্ছে কি? ভাগীরথী। নেক্সট দেখো, নদী যেখানে মিলিত হয় সেই স্থানটির নাম কি? তাহলে যে স্থানে নদী দুই বা ততোধিক নদী একসঙ্গে মিলিত হয় সেটাকে কি বলা হয়? নদীর সংযোগস্থল বা নদীর মোহনা বলা হয়। নেক্সট দেখো, নেক্সট বলছে আদর্শ নদী কাকে বলা হয়? আদর্শ নদী কাকে বলা হয়? যে সমস্ত নদীর উৎস, প্রবাহ পথ, মোহনা এই তিনটি অংশ সুস্পষ্টভাবে বিদ্যমান তাকে আমরা কি বলবো? আদর্শ নদী। এবং যে নদীতে সর্বদা জল থাকে এবং যে নদীতে সর্বদা একটা স্রোত থাকে তাকে আমরা কি বলবো? আদর্শ নদী। যেমন হচ্ছে আমাদের গঙ্গা নদী। তাহলে ইন্টারভিউ পরোক্ষ প্রশ্ন করে যে আপনি একটি নদীকে কি কখন আদর্শ নদী বলবেন? তাহলে কি হবে? একটা নদীকে আমি তখনই আদর্শ নদী বলবো যখন স্পষ্ট উৎসস্থল থাকবে, কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে উৎপত্তি লাভ করবে, ধারাবাহিক ও স্থায়ী জলপ্রবাহ থাকবে, উর্বর পলিমাটি ও বহন করার ক্ষমতা থাকবে, নৌ পরিবহনের উপযোগী প্রবাহ থাকবে, সমুদ্র বা বৃহৎ জলাশয়ে গিয়ে পতন ঘটবে,
মানব জীবন ও কৃষিতে সহায়ক হবে। তাহলে এগুলো হলে কি হবে, নদী কে আমরা একটি আদর্শ নদী বলবো। এছাড়াও আর একটা পয়েন্ট মাথায় রাখবো, যে নদীর 3টি প্রবাহ থাকবে, উচ্চ, মধ্য, নিম্ন। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকলো ক্লাস। তো জিওগ্রাফি থেকে আমরা 3টে পার্ট আলোচনা করলাম। নেক্সট দিন আমরা আরো আলোচনা করব। তোমরা পড়তে থাকো। তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি অবশ্যই ক্লাস নিয়ে আসছি। তোমাদের কার কোথায় প্রবলেম, কোন টপিকের উপর ক্লাস লাগবে অবশ্যই জানাবে, আমি ক্লাস করাবো। ওকে? আর প্রত্যেকে ভালো করে মক ইন্টারভিউ দাও, মক ডেমো প্র্যাকটিস করো। প্রত্যেকেই ভালো থাকবে। ওকে? ভালো হবে ইন্টারভিউ। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।